দেখো সংকল্প, আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট হচ্ছ, কিন্তু আমি যেটা বলছি সেটা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো। তোমার সাথে প্রত্যুষে যাই হোক না কেন, প্রত্যুষের প্রতি যে অর্ণার একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু প্রত্যুষ বুঝতে পেরেছে। স্পর্শকাতর ছেলে তো মনে মনে আঘাত পেয়েছে খুবই, কারণ ও এই কথাটাই জানতো যে আর যে যাই বলুক না কেন অন্তত অর্ণা এটা বিশ্বাস করবে না যে সে খুনি। কিন্তু আমি যতদূর খবর পেয়েছি হয়তো অর্ণা একটু কোনোভাবে কারোর দ্বারায় প্রভাবিত হয়ে বিশ্বাস করতে শুরু করেছে হয়তো। I don't know, maybe. দেখো, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সবকিছু সারিয়ে দেবে বলেই আমার বিশ্বাস। আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্টই করছি, তুমি আর অর্ণা প্রত্যুষের থেকে একটু দূরত্ব বজায় রাখো, ব্যাস কয়েক মাসের জন্য, হয়তো 1-2 বছরের জন্য, যতক্ষণ না সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। মেলামেশার বয়স তো আর চলে যাচ্ছে না। তোমার কাছ থেকে শুধু একটা হেল্পই এক্সপেক্ট করবো, যে তুমি মাঝখানে থেকে এই দুজনের মধ্যে একটা গ্যাপ মেনটেন করার জন্য দুজনকেই সাহায্য করবে। আচ্ছা শোনো, অনেকক্ষণ কথা হয়েছে, চলো একটা চা খেয়ে গলা ভিজিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, বেটা, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। আমার কথা বলতে ভালো লাগছে না বাবা, বিশেষ করে এই বিষয় সংক্রান্ত। অন্য কিছু বিষয়ে কথা বলতে হলে বলো। তুই এটা কেন করলি? কেন করলি টিঙ্কা? ছাড়ো না, এই বিষয় নিয়ে আলোচনা করার তো কোনো জায়গা নেই এখন। ভুল করছিস। যে কাজটা তুই করিসনি তার দায় তোর ঘাড়ের উপর আসবে না। পাপ তো আমি করেছি, আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি। আমার ভুলের জন্য এই সংসারটা তছনছ হয়ে গেল। আমি যদি কিছু না করতাম আজকে এই কোনো ঘটনা ঘটতো না, কিচ্ছু হতো না। এভাবে নিজেকে কষ্ট দিও না পাপা। প্রত্যেকটা মানুষকেই তার ভুলের মাসুল দিতে হয়। তুমি যদি আদৌ কোনো অন্যায় করে থাকো তার মাসুল তোমায় দিতে হবে। আমিও নিশ্চয়ই কোনো অন্যায় করেছিলাম। যাকে ছাড়ো, আমি তো স্বীকার করে নিয়েছি আমি সংকল্পকে খুন করেছি। কথাগুলো বলার কোনো মানে হয় না। আমার সংশয় আছে। তুই তো আমার সন্তান, আমার ছেলে। হ্যাঁ, হয়তো তোকে আমি সারা জীবন ছোটবেলা থেকে অবহেলা করে এসেছি, উপেক্ষা করেছি। তোর দিকে আমি কোনো নজর দিতে পারিনি। সারা জীবন আমি ব্যস্ত ছিলাম তোর দাদার ক্যারিয়ার তৈরি করা নিয়ে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো তোর বাবা। তোর অন্তরটাকে তো আমি চিনি। তাই মুখে তুই যাই বলিস না কেন টিঙ্কা, তুই এই কাজটা করিসনি, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস এই কাজটা করা তোর পক্ষে সম্ভব না। শুধু আমি না, যারা তোকে চেনে তারা কেউই বিশ্বাস করবে না তুই এই কাজটা করতে পারিস। কাল রায় বেরোচ্ছে। জানিস টিঙ্কা, আমি কখনো ঈশ্বরকে স্মরণ করিনি। ঈশ্বর আছে না নেই সে নিয়ে কখনো মাথা কামাইনি। কিন্তু কালকের পর থেকে আমি না অনুভব করছি একটা সুপ্রিম পাওয়ার আছে।
তাই সেই সুপ্রিম পাওয়ারকে আমি স্মরণ করেছি, তার কাছে প্রার্থনা করেছি, এই বিশ্বাসে যে সে কখনো অন্যায় হতে দেবে না। আমি প্রার্থনা করেছি যে শাস্তিটা যেন যে অন্যায় করেছে সে পায়, যে পাপ করেনি, অপরাধ করেনি, তাকে শাস্তি দিয়ে সেই মহান ঈশ্বর যেন পাপীকে বাঁচিয়ে না রাখে। গত কয়েকদিন ধরে জানিস তো, তোর ছোট থেকে বড় হওয়ার নানান ঘটনা মনে পড়ে যাচ্ছে। And then I realized তোর বড় হওয়ার পিছনে আমার কোনো ভূমিকাই নেই, শুধু তোর স্কুল কলেজের খরচাটুকুনি দেওয়া যায়, বাকি সবটাই তোর মায়ের। তুই বড় হয়েছিস তোর মায়ের ছায়ায়, নিজেই নিজেকে তৈরি করেছিস। আমি কোনোদিন তোকে উৎসাহ দিইনি, সাপোর্ট করিনি। আমি তো সবসময় চেষ্টা করেছি তোকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। তোর গান বাজনা আমার পছন্দ ছিল না, তোর জীবনযাত্রা আমার পছন্দ ছিল না, তোর বন্ধু বান্ধব আমার পছন্দ ছিল না, কিচ্ছু না। তুই জানতিস, তুই বুঝতিস, কিন্তু কোনোদিন তো আমায় অসম্মান করিসনি। অথচ চাইলে কিন্তু তোর মনোভাবটা আমায় বুঝিয়ে দিতে পারতিস, কিন্তু বুঝিয়ে দিসনি। হ্যাঁ, তোর মায়ের সঙ্গে আমি যখন যথেচ্ছাচার করেছি, অন্যায় করেছি, তুই বারবার রুখে দাঁড়িয়েছিস। এটা তোর মায়ের প্রতি অন্যায় করছি বলে, তার প্রতিবাদে। সেটা তুই তোর মাকে ভালোবাসিস বলে, তোর বাবাকে অসম্মান করিস বলে নয়। ছাড়ো না পাপা, আমি তো বারবার একই কথা বলছি, এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না। তাছাড়া আমার জীবনে তো এখন নতুন পর্ব শুরু হচ্ছে, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতিটা তোর বৃথা হবে, কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর কখনো অকরুণ হতে পারেন না। তিনি কখনো কোনো নিরপরাধকে শাস্তি দিয়ে অপরাধীকে বাঁচিয়ে রাখবেন না। কি ব্যাপার ডিঙ্কা? আমি ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ডিঙ্কা তোমার ছেলে, তুমি তার সাথে কথা বলতে আসতেই পারো, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ওপরের দরজাটা আমি একটু বন্ধ করে দিচ্ছি। এমনিতেই আমাদের জীবনে অনেক অশান্তি, আমি চাই না নিজ থেকে কেউ এসে আবার নতুন করে একটা অশান্তি শুরু করুক। নিজ থেকে কেউ এলে আমি কিন্তু দরজা খুলব না। নিশ্চয়ই, তোমার জায়গা, তুমি যা খুশি করতে পারো, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু আজকে আমার ডিঙ্কার সঙ্গে কথা বলাটা একটু দরকার ছিল। ওকে কিছু কথা বলতে এসেছিলাম। কিছু না, নিজের দোষ স্বীকার করলাম। আমার জন্য এই সংসারের প্রত্যেকটা লোক সাফার করছে, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সম্পর্ক, বিশ্বাস। আমি ডিঙ্কাকে জাম্বোর মতন কোনোদিন গুরুত্ব দিইনি ঠিকই, কিন্তু আমি কখনো চাইনি ডিঙ্কার জীবনটা তছনছ হয়ে যাক। কখনো না। গতকাল অবধি না আমিও খুব অস্থির ছিলাম, রাতে তো ঘুমই আসছিল না। মাঝরাতের দিকে একটু তন্দ্রা মতন এসে গিয়েছিল। জানিস টিঙ্কা,
আমি না হঠাৎ দেখলাম একটা আলোর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর তুই না আমার হাতটা শক্ত করে ধরে আছিস। টিঙ্কা, আমার কেন যেন মনে হচ্ছে তুই যাই বলে থাকিস না কেন কোর্টে ওই রায়টা না তোর তরফেই যাবে, জানিস তো? কোনো অন্ধকার তোর জীবনে আসবে না। সেটা হতো না মা। বিচারের রায় কোনোদিনই আমার সপক্ষে যেত না, কারণ আমি তো সবার সামনে স্বীকারোক্তি করেছি যে খুনটা আমি করেছি। আর তোমার কি মনে হয়, যদি আমি স্বীকারোক্তি না করতাম, যদি বিচারের রায় আমার সপক্ষে যেত, তাহলে এই চারিপাশের পৃথিবীটা আমার জন্য পাল্টে যেত? একই রকম তাচ্ছিল্য সহ্য করতে হতো না, একই রকম উপেক্ষা। এই তিলে তিলে মৃত্যু যন্ত্রণা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় মা। তার থেকে অনেক ভালো একদিনের মৃত্যু।